মহাকুম্ভে গতকালের ছবি আপনারা দেখেছিলেন কিভাবে ব্যারিকেড ভেঙে গেল এবং একের পর এক ভয়ানক পরিস্থিতি তৈরি হলো মহাকুম্ভে। পদপিষ্ট হয়ে মৃত্যু ত্রিবেণী সঙ্গমে এবং ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্য থেকেও মৃতের সংখ্যা ২। এ রাজ্যে মৃতের সংখ্যা ২। মৃত্যু কলকাতা ও শালবনির বাসিন্দার এবং মহাকুম্ভেই পদপিষ্ট হয়ে যেমনটা আপনাদের বলছিলাম রাজ্যের বাসিন্দার মৃত্যু, মৃত কলকাতার বাসিন্দা, মৃত্যু গলফ গ্রিন এলাকার অশ্বিনী নগরের বাসিন্দার। ঠিক যে কথা বলছিলাম, মহাকুম্ভে মৃত কলকাতার বাসিন্দা, মৃত্যু হয়েছে গলফ গ্রিন এলাকার অশ্বিনী নগরের বাসিন্দার, মৃত্যু হয়েছে বাসন্তী পোদ্দারের। আরো ডিটেলে বিষয়ে জানবো সুদীপ্তর কাছ থেকেই। সুদীপ্ত, আজই দেহ নিয়ে ফিরছে পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? দেখো, সোমবারের দিন অর্থাৎ ২৭ জানুয়ারি এই গলফগ্রিন থানার অন্তর্গত অশ্বিনীনগরের বাসিন্দা বাসন্তী পোদ্দার, তিনি তার ছেলে, মেয়ে এবং তার দিদিকে নিয়ে গিয়েছিলেন মহাকুম্ভের উদ্দেশ্যে, পাড়ি দিয়েছিলেন এবং এই ঘটনা মঙ্গলবার রাত থেকে উঠে আসছে এবং একেবারে বুধবারের দিন স্বীকার করে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যে ৩০ জন মতো পদপিষ্ট হয়েছে। ৩০ জনের মধ্যে ২ জন এখনো পর্যন্ত খবর যে পশ্চিমবঙ্গের মানুষ রয়েছেন এবং গলফ গ্রিনের অশ্বিনীনগরের বাসিন্দা বাসন্তী পোদ্দার তাদের মধ্যে একজন। যেটা অভিযোগ করা হচ্ছে, বাসন্তী পোদ্দারের ছেলে সুরজিৎ পোদ্দার যে অভিযোগ করছেন যে যখন মঙ্গলবারে এই মৌনী অমাবস্যার দিন, যখন এই মহাকুম্ভের যে পুণ্য স্নানের সময় একেবারে হঠাৎ করে ব্যারিকেড ভেঙে যায় এবং তার মা পড়ে যান এবং তারপরেই তিনি পদপিষ্ট হয়েছেন এবং প্রায় দেড় ঘন্টা পরে কিন্তু অ্যাম্বুলেন্স আসে, তার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। যেটা বলছেন যে তার ছেলে সুরজিৎ পোদ্দার, তিনি যেটা বলছেন যে এই উত্তরপ্রদেশের প্রশাসনের পক্ষ থেকে আরো বেশি সজাগ হওয়া দরকার ছিল, কারণ এই মহাকুম্ভ মানে একটা মহা আয়োজন এবং সেখানে কোটি কোটি মানুষের ভিড় হচ্ছে এবং মৌনী অমাবস্যায় ভিড় আরো কিন্তু বাড়বে। এবং পরিবার অব্যবস্থার অভিযোগ তুলছে। আপনার ওয়াইফ কি অসুস্থ ছিলেন? না, ও ভালো চলে গেছিল, যাবে বলেই ঠিক করেছে। হ্যাঁ, মানে কোনোদিন যায়নি? না। কারা কারা গেছিলেন? আমার বড় ছেলে যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে। আচ্ছা, ওনারা সবাই ঠিক আছে? কি শুনলেন মানে আপনাকে কখন খবর? আমি তো কিচ্ছু জানি না, আমার তো সেটাই টানছে না, আমার জানে আমি জানি না তো। আমরা ঠিক জায়গায় দাঁড়ানো ছিলাম সামনে যাবো বলে, তারপরে এত ভিড় আসলো, মানে দেখে বোঝা যাচ্ছিল পুরো জায়গা পুরো কভার হয়ে গেছে। তারপরে নর্মাল 3টে স্বেচ্ছাসেবক ছিল, তারা এসে হেল্প করেছিল। আসলে নিজের সময় পাইনি, মানে তার আগে যত তো মেডিকেল ফার্স্ট এড করার দরকার সেটা করা হয়েছিল, আমি করেছি, আর 2-3 জন ছিল যেরকম ব্যবস্থা। তারপরে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে পুলিশ ভ্যান এসেছিল, 1.5 ঘন্টার ওপরে। এখনো পর্যন্ত কিছুই তো দেয়নি, শুধু একটাই কাগজ দেখিয়েছে, ছবি তুলে রাখতে বলেছে। আর গতকাল ছবিটা ঠিক এই রকম ছিল, এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে শুধু মানুষের ভিড় দেখা যাচ্ছিল আর বিভিন্ন পরিবার, মৃতদের পরিবার, তারা অব্যবস্থার কথা বলছেন। শহর কলকাতার ছবি আপনাদের দেখাচ্ছিলাম যেখানে বাসন্তী পোদ্দারের মৃত্যু হয়েছে, তার দেহ নিয়ে আসা হচ্ছে। অন্যদিকে নজর রাখতে হবে কারণ পশ্চিম মেদিনীপুর, সেখানে শালবনির বৃদ্ধা, তার মৃত্যু হয়েছে। শালবনির গোদপিয়াশালের উর্মিলা ভূঁইয়া, তার মৃত্যু হয়েছে এবং পরিবারের সঙ্গে কুম্ভ স্নানে গিয়েছিলেন আর সেখানেই এই বিপর্যয়, পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধার এবং প্রয়াগরাজে হাসপাতালেই দেহ শনাক্ত। আরো বিস্তারিত শঙ্করের কাছ থেকে জানবো। শঙ্কর, আজ দেহ নিয়ে আসা হবে, পরিবার কি বলছে? দেখো সোনিয়া, তোমায় জানিয়ে রাখি যে উর্মিলা ভূঁইয়া 78 বছর বয়সী মহিলা, 2 মেয়ে, 2 জামাই, বৌমা আর এক নাতনির সঙ্গে তিনি রওনা দিয়েছিলেন মহাকুম্ভের উদ্দেশ্যে। মনে একটাই স্বাদ, মহাকুম্ভের একটি পুণ্য স্নান করবেন। তবে সেই স্বাদ আর পূর্ণ হলো না, বৃদ্ধা পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এমনটাই পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে।
তবে সোনিয়া, সব থেকে মর্মান্তিক যে ব্যাপারটা হচ্ছে, তার যে নাতনি তার সঙ্গে যে রয়েছেন মৌমিতা মাইতি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। সে তার হারহীন করার যে গল্প শুনিয়েছেন, তাতে এই যে চরম অবস্থা তার ব্যাপার তিনি জানিয়েছেন। যদিও পরিবার তরফ থেকে তার যে জামাই, তার ছেলে জানিয়েছেন যে এই যে উর্মিলা দেবী যখন এই ঘটনা ঘটে, তখন তারা বলেছিল যে মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য, কিন্তু তাদেরকে একটা ছোট্ট অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল। এরপরে তারা সেখানে চেঁচামেচি করলে তাদের বড় অ্যাম্বুলেন্স দিয়ে পাঠানো হয়েছে। যদিও এই মৃতদেহ নিয়ে তারা রওনা হয়েছেন, কিন্তু রাস্তাতে যেভাবে বলা যায় যে একেবারে যানজট সৃষ্টি হয়ে গেছে গোটা উত্তরপ্রদেশ জুড়ে, তাদের প্রচন্ড কষ্ট হচ্ছে মৃতদেহ নিয়ে আসতে। জানা গেছে যে এই মৃতদেহ আস্তে আস্তে হয়তো রাত হবে। তবে তারা তাদের যে অভিজ্ঞতার কথা বারবার তারা নিউজ 18 বাংলাকে জানাচ্ছেন যে এরকম একটা কুম্ভ স্নানে গিয়ে তারা কিভাবে হয়রানির শিকার হয়েছেন এবং একজন বৃদ্ধা মহিলা তার প্রাণ হারিয়েছেন। একেবারে শঙ্কর, একদিকে হয়রানির অভিযোগ, অব্যবস্থার অভিযোগ, মৃতার আত্মীয়া মৌমিতা মাহাতো ইতিমধ্যে রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়, এবং আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই রকম একটা পরিস্থিতি তৈরি হলো, পুণ্য স্নান, পুণ্য লাভের আশায় গিয়েছিলেন, আর সেখানেই মর্মান্তিক পরিণতি। ছবিটা দেখেছেন আপনারা, কি বলবেন? কেন এরকম অবস্থা তৈরি হলো? কি অভিজ্ঞতা হয়েছিল? খুবই খারাপ অভিজ্ঞতা, আর কি বলবো, ওখানকার প্রশাসন একদমই ভালো নয়। আমরা কোনো হেল্পই পাইনি। যে ওনারা বলছেন এই হেল্প করবো, কোনো আমরা হেল্পই ওখানে পেলাম না। আজ পর্যন্ত আমরা আমার দিদাকে মৃত অবস্থায় বাড়ি নিয়ে যাচ্ছি। এর থেকে দুঃখজনক আর কি বলবো। সেখানে কারোর থেকে কোনো সেভাবে সাহায্য পাননি? কি অবস্থা তৈরি হয়েছিল যখন ঠিক এরকম একটা ঘটনা ঘটলো? ওই সঙ্গমে যখনই আমরা স্নান করতে নামার আগে থেকে ওখানে কি বলবো, লড়াইয়ের মতো স্টার্টিং হয়ে গেছে। এবার ওখানে একটু পা ফেলার পর আপনি আর পিছিয়েও আসতে পারবেন না, ভিতরেও যেতে পারবেন না, এরকম হওয়ার জন্য আগে যারা পড়েছে তাদের ব্যাগ পত্র থাকার কারণে কেউ এগোতেও পারছি না। ওই ব্যাগ পত্র পায়ে জড়িয়ে যাওয়ার জন্য বারবার আমরা পড়ে যাচ্ছি, যদিও ওঠার চেষ্টা করছি। এবারে কেউ বাঁচার জন্য আমাদের উপরে উঠে যাচ্ছে, এইরকম ভাবে একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আর এই ঘটনার পর তারপর হাসপাতালে নিয়ে যাওয়া, সেই সময় কতটা আপনারা কি দেখেছিলেন? সেই সময় কি মনে হচ্ছিল? সাহায্য কি আরো বেশি ঠিকঠাক হওয়া প্রয়োজন ছিল? সবকিছু কি মনে হচ্ছিল? না, অ্যাকচুয়ালি আমরা তো হাসপাতালে গেছি কোনো সেরকম আমরা 7 দিন এখন হারিয়ে যাই, 7 জানি 7 দিকে হয়ে গেছি। আর এই দিদার আমরা কোনো ফোন আসেনি। আমি সকাল 10টা 10:15টার সময় যখন আসি আমাদের যেখানে আমরা ছিলাম আশ্রমে, ওখানে আসার পর আমার ডাউট হয়েছে যে দিদা আমাকে সবসময় বলেছিল যে তোকে ফোন করবো, নাহলে আমি দাদাকে ফোন করবো। তো আমাদের 2 ভাই বোনের মধ্যে যখন কারো ফোন আসেন, এরা তাও যোগাযোগ করেছে, এদেরকে রেল স্টেশন থেকে রিসিভ করিয়েছি, নানাভাবে এদেরকে পাওয়া গেছে। কিন্তু ওনার যখন ফোন আসেনি তখন আমি বললাম যে আমরা হসপিটাল যেতে চাই। তো হসপিটালে গিয়ে ওনারা বললেন যে এরকম এজের এখানে নেই, তো আপনাকে মর্গে যেতে হবে, অনেক বডি আছে। তো আমি মিনিমাম 30টা বডি দেখার পর আমার দিদাকে আমি চিনতে পেরেছি। সেক্ষেত্রে একটা আমাদের প্রতিনিধিও বলছিলেন যে আপনার সঙ্গে তার যখন কথা হয়েছে চূড়ান্ত হয়রানির কথা আপনারা বলছিলেন, সেক্ষেত্রে একটু জানতে চাইবো, অব্যবস্থার ছবি কি দেখতে পেয়েছিলেন? কিরকম ব্যবস্থা ছিল সেখানে? কারণ আমার পা ভীষণ ভাবে এখনো ক্র্যাক, ঠিক আছে। আমি কোনোভাবে ওনার কাছে ওষুধ চেয়েছি, ওষুধ দেয়নি। উনি বলছে আরো 5 মিনিট লাগবে, যা ওখান থেকে নিবে। এরকম ভাবে যেতে তো কোনো কিছু আমি পেয়েছি। এবং দেহ শনাক্ত করতে যাওয়া সেই সময়, দেহ নিয়ে আসার সময় কি বিপাকে পড়তে হয়েছিল কেন? কিন্তু আমরা ওই স্নান করতে যাওয়ার সময় ওই যখন অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে সেই মুহূর্তে কোনো ব্যবস্থা আমরা পেয়ে উঠিনি। সেই সময় আমাদের যারা হারিয়েছে তারাও বলছে যে পুলিশকে একটু ফোন করে দিন, বলছে এখন দাঁড়ান। এখন আমিও বলেছি যে আমাদের যখন 6 জন হারিয়ে গেছে তাহলে অ্যানাউন্সমেন্ট করুন, তখন সবাই বলছে, তো কারো কথাই শুনছে না, বলছে ভোর 5টার সময় এগুলো করা হবে, এখন এখানে চুপ করে বসে থাকো। পুলিশ কারো কথা শুনছে না সেখানে? না, সেখানে শুনছে না। তারা রীতিমতো বকাবকি করছে, তাহলে এসছেন কেন, না এরকম কথা বলছে। বেশ, মৃতের আত্মীয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, চূড়ান্ত অব্যবস্থার কথাও তিনি বলছেন, হয়রানির শিকার হয়েছেন সেই অভিযোগও তুলছেন।
আর মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় জনস্বার্থ মামলা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের আইনজীবীর, পদপিষ্ট ঠেকাতে নির্দেশিকা দেওয়ার আবেদন, ভিভিআইপি যাতায়াতে গাইডলাইন তৈরির আবেদন, স্ট্যাটাস রিপোর্ট দাবি মামলায়।